প্রতিটা বাইকের সাথে জড়িয়ে থাকে কিছু স্মৃতি, কিছু স্বপ্ন আর অনেকটা পথ চলা। আজ আমি দাঁড়িয়ে আছি মুক্তাপুর ব্রিজের কাছে, গ্রামের মাঝখানের সুন্দর রাস্তায়। আর আজকে আপনাদের দেখাবো আমার SP125 বাইকের মডিফিকেশন আর দার্জিলিং ট্রিপে যাওয়ার আগে আমি কী কী আপডেট করিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ মিল্টন চ্যানেল। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমি আপনাদের দেখাবো আমার বাইকের যে মডিফিকেশন আর আমার দার্জিলিং ট্রিপের সময় আমি বাইকের টোটালি কী কী মডিফিকেশন করেছি সেটা কিন্তু আজকে ভিডিওতে থাকবে। কারণ এটা অনেকেরই কোয়ারি ছিল আর সেই রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা বানানো। আমি এখন আছি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে। এখন আমার পাশেই রয়েছে একটা ছোট্ট ক্যানেল আর তার পেছনেই কিন্তু একটা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আপনাদের একটু ব্যাক ক্যামেরা আমি দেখাই, আপনারা দেখুন। আজকে ভিডিওটা আমি করছি মুক্তাপুর ব্রিজের কাছে, মানে আমাদের বাগনাপাড়া স্টেশন থেকে খানিকটা এগোনোর পর যে মুক্তাপুর ব্রিজ পড়ে সেই ব্রিজেরই কাছে এই মাঠের ধারে যে রাস্তা রয়েছে আর সুন্দর এরকম কেনেলের পাশে এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে থেকে আমি বাইকের আজকে রিভিউর ভিডিও দেবো, তার একটা মজাই আলাদা। তো চলুন বাইকের মডিফিকেশন দেখার আগে কিছু সিনেমেটিক ফুটেজ আপনাদের দেখাই আমার বাইকের। তো আপনাদের সিনেমেটিক ফুটেজগুলো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম একটা পরিবেশের মধ্যে থেকে আপনাদের এরকম বাইকের আমি মডিফিকেশনের রিভিউ দিচ্ছি, তার একটা মজাই সত্যি আলাদা রকম লাগছে। চারিদিকে পাখির ডাক, তার মধ্যে আছি এখন। আমরা তো প্রত্যেকটা বাইকারই পরিবেশ মানে প্রাকৃতিক প্রেমী হই, তাই না? তো নেচার লাভারদের জন্য এরকম একটা রিভিউ দরকার ছিল, যেখানে থেকে মানে প্রকৃতির মধ্যে থেকে বাইকের একটা মডিফিকেশনের রিভিউ দেওয়া যায়। তো এখানে দেখুন হাতে এসে প্রজাপতি বসে গেল, আমরা কোথায় আছি বুঝতে পারছেন তো। তো এরকম একটা পরিবেশের মধ্যে আসি আর তার পাশে থেকে আপনাদের বাইকের মডিফিকেশনটা এবার দেখাচ্ছি। তো চলুন এবার মেন পার্টে আসা যাক, আমাদের বাইকের মডিফিকেশনের কী কী আপগ্রেড রয়েছে, মানে আমি আমার বাইকের মডিফিকেশন কী কী করেছিলাম। বিশেষ করে যখন দার্জিলিং গেছিলাম তখন কিন্তু বাইকের কিছু বেসিক জিনিসগুলো খুব দরকার, যেগুলো কিন্তু আপনাদেরও দরকার হবে। তো সেই উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা আজকে আমি করছি। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন, তো সেই কমেন্টের পারপাসেই কিন্তু ভিডিওটা করা। তো চলুন এবার ভিডিওটা এখান থেকে লং করি আর কী কী মডিফিকেশন করেছে সেটা আপনাদের এবার একা একা দেখাই। ভিডিওর সাথে জুড়ে থাকুন আপনারা। হ্যাঁ, আমরা যারা বাইকার হই তারা কিন্তু অবশ্যই পাহাড় প্রেমী। বেশিরভাগ বাইকারই সবসময় নর্থ বেঙ্গলটাকে ভিজিট করার টার্গেট রাখে। আমি যখন প্রথম শুরু করেছিলাম আমাদের বাইক জার্নি, প্রথম আমি পুরুলিয়া ট্রিপ করি। সেখান থেকে কিন্তু আমার উদ্দেশ্য এটাই ছিল যে পুরুলিয়া ট্রিপটা করার সাকসেস হওয়ার পর আমি কিন্তু মনের মধ্যে একটা আমার আশা জন্মেছিল যে আমি কিন্তু দার্জিলিংটা করব। আমি কিন্তু মানে একটা জিনিস আপনাদের নক করে রাখতে চাই, প্রথমেই কিন্তু আপনারা নর্থ বেঙ্গল ছুটে চলে যাবেন না, একটা রিস্কি ব্যাপার থেকেই যাবে। আমি যেরকম আমার ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রতিটা স্টেপে কিন্তু আমি একটা লং জার্নি করতে গেলে কী কী করণীয় সেই জিনিসগুলো ফলো আপ করার জন্য আমি কিন্তু প্রথম যেরকম পুরুলিয়া করেছি, তারপরে বকখালি গেছি, তারপর শুশুনিয়া পাহাড় থেকে কিন্তু আবার পুরুলিয়া গড় সার্কিটটা কমপ্লিট করেছি। এতে আমার কী হয়েছে, আমার কিন্তু যে লং জার্নির একটা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অল্প হলেও গেন করেছি। এই জন্য যখন আমি দার্জিলিং গেছিলাম আমি কিন্তু পুরো যে 6 দিনের শিডিউলটা ছিল সেটা কিন্তু পুরো কিন্তু ম্যাপিং ছিল আমার কাছে। সেই ম্যাপিং থাকার কারণে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমি পার্টিকুলার যে স্পটগুলো দাঁড়াবো, কতক্ষণ দাঁড়াবো, কীভাবে আমার টোটাল প্রোগ্রামটা গোছাবো, আমার কিন্তু A to Z পুরো আগে থেকে পুরো হিসেব করা ছিল। এটা কিন্তু আপনারা যদি আমার পুরো ভিডিও দেখে মানে পুরো যে দার্জিলিং ট্রিপটা যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা কথা আপনাদের বলে রাখি, এটা কিন্তু পুরোপুরি মেলে না। হ্যাঁ, 100%-এর মধ্যে হয়তো 70-80% মিলে যাবে, যে আপনাদের আগে থেকে যে পুরো যে প্রি প্ল্যান থাকবে এটাই কিন্তু অনেক, তাই না? আমরা যদি একটা পুরো প্ল্যান করে যাই তাহলে কিন্তু আমাদের কোনো রকম কোনো অসুবিধার কথা না। আমি সেরকমই পুরো প্ল্যান করে গেছিলাম। হ্যাঁ, দার্জিলিং ট্রিপে গিয়ে আমার একটা ভুল হয়েছিল, যেটা আপনাদের আমি এই ভিডিওতেও বলবো, যে আমার যে মডিফিকেশনে আরেকটু কি আপগ্রেড করা দরকার ছিল। তো ভিডিওটার উদ্দেশ্য কিন্তু আজকে সেট পারপাসেই আমি করছি। যারা নর্থ বেঙ্গল কিংবা আরও অনেক লংয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন তাহলে কিন্তু তাদেরও কিছু কিছু মডিফিকেশনের অবশ্যই দরকার আছে। আর ভিডিওর সাথে কিন্তু একটা আমি সুন্দর টিপস দেবো, যেটা কিন্তু এই ভিডিওতে থাকবে, যে লং জার্নি করলে কিন্তু আমি যেই ভুলটা বিশেষ করে দার্জিলিং ট্রিপে আমি করেছিলাম শেষ দিনে, সেই ভুলটা কিন্তু আপনারা একদম করবেন না। সেটা কিন্তু আমি এই ভিডিওতে লাস্টে বলে যাবো। আপনারা কিন্তু সেইটা দেখার জন্য কিন্তু আপনারা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আর এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে আপনাদের বারবারই বলছি, এত সুন্দর নেচারের মধ্যে রয়েছি। এবার আপনাদের আমি দেখাই যে বাইকের মডিফিকেশান আমি কী করেছিলাম সেই জিনিসটা আপনারা দেখুন। আর সত্যি বলতে
আমার নিজেরও খুব ভালো লাগছে, আমি দার্জিলিং ট্রিপটা এরকম সুন্দরভাবে কমপ্লিট করতে পারলাম। আপনাদেরও ভালো ফিডব্যাক পেয়েছি, আপনারা অনেকেই কমেন্ট করেছেন। আমি বারবারই বলি আমার চ্যানেলটা সত্যি বলতে খুব সামান্য ছোট চ্যানেল, আর আমি আমার যে ড্রিম জার্নিগুলো সেগুলো কিন্তু আমার চ্যানেলে আমি তুলে ধরি, আর আপনাদেরও আশা করছি ভালো লাগছে আমার ভিডিওগুলো। আর আপনাদের অনেক কমেন্ট করেছেন, অনেক লাইক করেছেন, আর তার জন্য সত্যি আমি খুব মোটিভেট হয়েছি। আর আমিও কিন্তু এরকম আরও অনেক জার্নি করব, আরও অনেক ড্রিম জার্নি আছে, সেগুলো আমি আমার চ্যানেলে আমি ভিডিও করে ছাড়বো, আর সেগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার আমি আমার মোটিফিকেশনটা আপনাদের একে একে দেখাই। প্রথমেই আপনাদের দেখাই যে আমার বাইকের যে লুকটা সেটা আপনাদের দেখাই। আমার বাইকটা হচ্ছে SP125, হন্ডা SP125, যেটা হচ্ছে প্রথমে যেটা বেরিয়েছিল যে সরু চাকা, তো সেটা নয়, এটা তার পরের যে আপগ্রেড মডেলটা এসেছিলো সেইটা। আর এটা একটু মোটা চাকা আছে, মানে এটা পরের যে আপগ্রেড মডেল। এখন অনেক মানে মডিফিকেশন হয়ে আরও অনেক কিছু আপগ্রেড করেছে। তো প্রথমে যেই জিনিসটা আমি করেছিলাম যেটা হচ্ছে আপনাদের দেখাই, আমার প্রথম যে পুরুলিয়া জার্নির সময় তখন কিন্তু আমার ফোন হোল্ডারটা আমি কিনেছিলাম। এটা পুরো একটা মেটালিক বডি, এটা কিন্তু অনলাইনে আমি অর্ডার দিয়েছি, আপনারা চাইলে এটাও পারচেস করতে পারেন, কিন্তু এর থেকেও কিন্তু অনেক সস্তায় আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে সেগুলোও কিন্তু খুব একটা বেশি খারাপ হবে না, তবে এটা একটা মেটালিক বডি, কোনো রকম কোনো অসুবিধা হয় না আমার এতে। আর এর সাথে কিন্তু চার্জিং সিস্টেমও থাকে। আমি চার্জিং সিস্টেম এই জন্য নিইনি, কারণটা হচ্ছে আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক আছে, আর আমি এটা মনে করি যে আমার বাইকের ওপর যত আমি প্রেশার ক্রিয়েট করবো তত কিন্তু বাইকের ক্ষতি, তাই না? আমার কাছে যদি ব্যাকআপ হিসেবে যদি পাওয়ার ব্যাঙ্ক থেকে থাকে, সেক্ষেত্রে আমি মনে করেছি আমার এটা লাগালেই চলে যায়, তো আমি এটা লাগিয়েছিলাম। এটা পুরো একটা মেটালিক বডি, কোনো রকম কোনো অসুবিধা হয় না। আপনাদের আওয়াজ করেও আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন, পুরো মেটালিক বডি, ঠিক আছে? এটা আমার প্রথম আপগ্রেডশন ছিল, আর এটা করেই কিন্তু আমি আমার পুরুলিয়া ট্রিপে চলে গেছিলাম, কারণ আমি অন্য কিছু আর ভাবিনি। আমার সে সময় কিন্তু আমার কোনো আলাদা করে কিছু মডিফিকেশন করাই ছিল না, ঠিক আছে? আমাদের কাছে হেলমেট ছিল, দুজনের হেলমেট কিনেছিলাম, আর তার সাথে এইটা শুধু মডিফিকেশন করে আমি পুরুলিয়া চলে গেছিলাম। তো পুরুলিয়া ট্রিপ আমি কমপ্লিট করে ফেললাম। তারপরে আমি আসি আমার দার্জিলিং ট্রিপে। তারপরেও আমি অনেক কটা ট্রিপ করেছি, সেখানেও কিন্তু আমি কোনো কিছু মডিফিকেশন করিনি। আর এটা আমার যে মোটো ব্লগিং সেটআপ, যদি পার্টিকুলার এর ওপর যদি কোনো ভিডিও আপনাদের জানার থেকে থাকে তাহলে বলবেন, আমি কিন্তু অবশ্যই পুরো আমার যে মোটো ব্লগিং সেটআপের ওপর আমি কিন্তু একটা ভিডিও আপনাদের বানিয়ে দিয়ে দেবো। তো এটা গেল। এরপরে আসি আমি আমার যে ফগ লাইট। তো ফগ লাইট আমি এটা ইনস্টল করেছি। এটা আমার খরচা পড়েছিল আপনার 800 টাকা মতো। আর আপনার এলজি লাগাতে পারেন, আমি কিন্তু এলজি সে সময় পাইনি বলে আমি এটা লাগিয়েছিলাম। এটাও খারাপ নয়, এটা MIG বলে একটা কোম্পানি হয়, সেটা কিন্তু আমি লাগিয়েছি। এটা 800 টাকা পড়েছিল। আমার দার্জিলিং ট্রিপটা সুন্দরভাবে হয়ে গেছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো এটা গেল একটা। আর আরও মডিফিকেশান বলতে এটা তো যেটা প্রথমে যে আপনাদের বাইকে হয়তো সবাই লাগান, যে কাদা জল যাতে ছিটকে না লাগে ইঞ্জিনে। তো লেগ গার্ডের একটা পার্ট এখানে শুরু থেকেই আমার ছিল। তো এটা গেল। আর তারপরে আমি লাগিয়েছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট লং বাইক রাইডের ক্ষেত্রে, যে এই মিররগুলো আপনার কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করবে যখন আপনারা হাইওয়ে দিয়ে যাতায়াত করবেন, ঠিক আছে? তো এটা কিন্তু পুরো রকম এরকমভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। আপনাদের আমি চেঞ্জ করে দেখাচ্ছি, আমাকে হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাঙ্গেল পুরো চেঞ্জ করা যায়। এতে কি হয়, এই যে এই পাশেও কিন্তু আমি লাগিয়েছি। এটা 50 টাকা এরকম দাম নেবে, এক এক জায়গায় একরকম দাম নেয়। তবে আমি লাগিয়েছিলাম, আমার কাছে 120 টাকা দাম নিয়েছিল জোড়া। তো এটা আমি শ্রীরামপুর থেকে কিনেছিলাম, আমার যে ওয়ার্ক প্লেস আছে শ্রীরামপুর, সেখান থেকে একটা, যেহেতু আমি কলকাতার দিকে যাওয়ার সেরকম টাইম হয়ে ওঠেনি, সেরকম এখান থেকে কিনেছিলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাক ক্যামেরা আপনাদের দেখাচ্ছি, যে এই পেছনের অ্যাঙ্গেলটা দেখুন। এখান থেকে কিন্তু পুরো যে রাস্তার ভিউটা না আপনারা দেখতে পাবেন। আর একটা টিপস আপনাদের বলে রাখি, এই মিররগুলো যদি আপনারা লাগান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এর ওপর ভরসা করে বাইকের ডিস্টেন্স, মানে আপনার পেছনে যে সমস্ত গাড়ি আছে তার ডিস্টেন্সটা কিন্তু এর ওপর ভরসা করে আপনারা থাকবেন না। এতে কিন্তু মানে বাইক বা গাড়ি, যে মানে পেছনে যে আমাদের গাড়ি আসছে কিংবা বাইক আসছে, যাই আসুক না কেন, তার ডিস্টেন্সটা কিন্তু বোঝা যায় না। আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে কী আছে পেছনে, ঠিক আছে? যখনই আপনারা তার ডিস্টেন্স যাচাই করতে যাবেন, তখন কিন্তু এই মিররের ওপর আপনার ভরসা থাকতে হবে। এই মিরর কিন্তু আপনার ডিস্টেন্সটা আপনাকে বোঝাবে। ভুল করেও কিন্তু এই মিররের ডিস্টেন্স দেখে কিন্তু আপনারা বাইকের অ্যাঙ্গেলগুলো বা আপনারা বাইক রাইড করবেন না, আপনারা কিন্তু এইটা লাগাবেন। সেই জন্য আমি এটা সাইড করে রাখিয়েছি, যাতে ডিস্টেন্স দেখার জন্য আমাকে এইটার ওপর আমার আর কি চোখ পড়ে, আর এখান থেকে কিন্তু আমি ডিস্টেন্সটা বুঝতে পারবো, ঠিক আছে?
তো এটা গেল, এই দুটো মিরর আমার লাগানো আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যেটা ডিস্টেন্সের ক্ষেত্রে আমি বললাম। এই জিনিসটা কিন্তু খুব আপনারা ভালো করে নজর দেবেন, ঠিক আছে? এটা কিন্তু খুব বিপজ্জনক একটা ব্যাপার হবে। তো এটা ছিল দার্জিলিং টিপ। তাহলে কিন্তু লাগেজ কিন্তু বাড়বেই। তো লাগেজ বাড়ার জন্য একটা কেরিয়ার তো লাগেই, তাই না? তো এবার যেহেতু মধ্যবিত্ত ঘরের লোক আমরা, ঠিক আছে, আমাদের এরকম কোনো ব্যাপার নেই যে ড্রিমগুলো আছে, ড্রিমগুলো আমাদের পূরণ করতে হয়, তার সাথে পকেটের দিকেও খেয়াল রাখতে হয়। তো এটা করতে গিয়ে আমি কিন্তু আমার যে কেরিয়ারটা লাগিয়েছিলাম সেটা মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু এটা এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আরেকটু মডিফিকেশনের আমার দরকার ছিল, যেটা আপনাদের আমি শুরুতে বললাম যে আমার একটা ভুল হয়েছে এই মডিফিকেশানটার ক্ষেত্রে। আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে যে আমার কেরিয়ারটা, এখান থেকে অ্যাঙ্গেলটা ভালো লাগে, মানে বাইকের সাথে বেশ সুটেবল। কিন্তু আপনারা যদি আমার শিটংয়ের ট্রিপটা দেখে থাকেন তাহলে আপনারা, আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম, এখানটা আমাকে একটা ঝাল দিতে হয়েছিল। যখন আমি শিটং গেছিলাম তখন রাস্তার খুব খারাপ থাকার কারণে আমার তো লাগেজ ছিল অনেক উঁচু পর্যন্ত, লাগেজ ছিল এত উঁচু পর্যন্ত। তো দেখুন কেরিয়ারটা হালকা না ঝুঁকে গেছে। এটা কিন্তু এরকম ঝোঁকা ছিল না, এরকম উঁচু ছিল, ঝোঁকা ছিল না, ঝুঁকে গেছে। তো সেটা গেল, এখানে কিন্তু আমাকে ঝাল দিতে হয়েছিল। সেটা কিন্তু একটা বড় বিপদও আমার সাথে হতে পারতো, আমার হয়তো লাগেজ ভেঙেই পড়ে যেতে পারতো। সেটা হয়নি, যা ভগবানের ইচ্ছায়, ঠাকুরের ইচ্ছায়, লোকনাথ বাবার কৃপায় আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। কিন্তু এটা কিন্তু একটা বিপদ ছিল, যেটা হলেও হতে পারতো। তো এটার জন্য আমি আপনাদের বলবো, এই কেরিয়ার যখন আপনারা লাগাবেন তাহলে কিন্তু এখান থেকে একটা সাপোর্ট নিয়ে আপনারা এই অ্যাঙ্গেলের সাথে এখান থেকে একটা সাপোর্ট দিয়ে, না এখানে একটা সাপোর্ট দেয়, তো এখানে ঝালাই করে আপনাদের একটা সাপোর্ট দিতে হবে। এটা আমি পরে মডিফিকেশান করে নেবো। তো এই মডিফিকেশান কিন্তু আমি করবো, যখন করবো আপনাদের সেটাও দেখিয়ে দেবো, আপনারা দেখবেন। তো এটা কিন্তু আমার একটা ভুল ডিসিশন ছিল, এখান থেকে আমার সাপোর্ট না দরকার ছিল। তবে এই কেরিয়ারটা মোটামুটি 20-30 কিলো হামেশা নিয়ে নেয়, কারণ এটা ঝালাই হওয়ার পরেও তো আমি বাড়িতে এলাম, তো সেরকম কোনো অসুবিধা হয়নি। তো ছোটোখাটো ট্যুরের জন্য এরকম ঠিক আছে। বাকি যারা লং ট্যুরে যেতে চাইছেন, বিশেষ করে অফরোডিং যেখানে থাকবে, সেখানে কিন্তু আপনাদের এইটা মাথায় রাখতে হবে যে এখান থেকে একটা ঝাল দিয়ে এখানে একটা সাপোর্টের দরকার আছে, ঠিক আছে? এটা গেল এই কেরিয়ার, এই ফগ লাইট, এই মিরর, এই ফোন হোল্ডার, আর এটা তো ফগ লাইটের সুইচটা। বাট এইটুকু আমার, বাস এইটুকু কিন্তু আমার বাইকের মডিফিকেশন। তো মডিফিকেশনের দিক থেকে আর কি জিনিস আপনাদের নিয়ে যাওয়া উচিত, সেটা যদি কোশ্চেন করেন আমাকে, তাহলে আমি বলবো যে আপনারা কিন্তু লেগ গার্ড, নি গার্ড এগুলো কিন্তু নিয়ে নেবেন। তো এটা কিন্তু খুব দরকারি একটা জিনিস, কারণ কোনো সময় মানুষের কি বিপদ হয় তো বলা যায় না। তো যেটুকু আর কি আটকায় সেটুকু আটকাবে। তো আপনারা কিন্তু এই নি গার্ড আর লেগ গার্ডটা কিন্তু অবশ্যই রাখবেন সাথে, কারণ এটা কিন্তু আপনাদের কোথাও গিয়ে একটা দারুণ একটা হেল্প করবে। আর আমি দার্জিলিং যাওয়ার আগে আমার পুরো যে লাগেজ সেটআপটা, সেটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আই বাটনে কিন্তু আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম। আর আরেকটা জিনিস আপনাদের বলি, যেহেতু লংয়ে আপনারা যাচ্ছেন, সেহেতু কিছু কিছু জিনিস আরও খেয়াল রাখা উচিত, যেগুলো হচ্ছে আমাদের কী কী খেয়াল রাখতে হবে, যেগুলো আমাদের বাইক যে কোনো সময় লিক হতে পারে, তাই না? তো এখনকার সময় অনেক কিছু পাওয়া যায়, যেরকম সেটার নামটা আমার ঠিক মাথায় আসছে না, যেগুলো হচ্ছে বাইকের হাওয়া দেওয়ার জন্য, যেগুলো মোটামুটি 1700-1800 টাকা মতো দাম পড়ে। কিন্তু আমি ওই টাইমটায় যখন দার্জিলিং গেছিলাম, তখন আমি চায়না সিরিঞ্জ যেগুলো হয় না, যেগুলো 150-200 টাকা দাম, সেটা কিন্তু আমার ব্যাগের যে বড় লাগেজটা ছিল তার নিচে রেখে দিয়েছিলাম। তো এমার্জেন্সি পারপাস যদি কোনো সময় আমার গাড়ি লিক হতো বা কিছু প্রয়োজন পড়তো, আমরা কিন্তু ওটাকে ব্যবহার করতাম, ঠিক আছে? যেহেতু আমার টিউবলেস টায়ার আছে, হাওয়া দিয়েও আমার কিছুটা রাস্তা চলে যাবে। তো এটা ছিল। আর তার সাথে ছিল আরেকটা জিনিস আপনারা সাথে রাখবেন, যেটা হচ্ছে আপনাদের পাংচার যে কিটটা হয়, তো সেটা 200 থেকে 250 টাকা মতো দাম পড়ে অ্যামাজনে। সেটার লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো, আমি যেখান থেকে পারচেস করেছিলাম। তো সেটা কিন্তু আপনারা সাথে রাখতে পারেন, সেটা কিন্তু আপনাদের হেল্প করবে, অনেকটাই হেল্প করবে। আর যদি কোনো সময় লিক হয় গাড়ি, সেটা ক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও হেল্প করবে। আপনাদের সিস্টেমটা একটু জানতে হবে যে কীভাবে গাড়ির পাংচার সারাতে হয়, সেটা একটু দেখে নেবেন। ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা। একবার দুবার যদি বাড়িতে লিক হয়, তাহলে আপনারা সেটা সারিয়ে নেবেন। তাহলে কি কনফিডেন্স গেইন হবে, আর কিন্তু আপনাদের অনেকটাই এরকম সুবিধা হবে এরকম লং জার্নির ক্ষেত্রে, তাই না? তো যেটুকু আমাদের দিক থেকে পারা যায়, আমাদের হাতের কাছে সমস্ত জিনিস রাখতে হবে, যাতে আমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। কারণ বাইক রাইড করতে গেলে অনেক কিছু কিন্তু মাথায় রাখতে হয়। আর এটা গেল, এইভাবে আমি কিন্তু আমার বাইকে মডিফিকেশান করেছিলাম, তার সাথে এই জিনিসগুলো আমি নিয়েছিলাম।
তো তার সাথে আমার তো পুরো মাইক সেট আপ আছে, আমার বারবারই বলছি আপনাদের যে সের ওপর যদি কোনো ভিডিও পার্টিকুলার দরকার পড়ে আপনারা বলবেন, আমি তার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। অনেকেই আছে যারা এরকম স্মৃতি, আমার যেরকম ঘুরতে যাই আমি যেরকম স্মৃতি করে রাখি, সেরকম অনেকেরই আছে যারা ইচ্ছে আছে যারা কিন্তু ভিডিওর মাধ্যমে স্মৃতি করে রাখতে চায়, বা অনেকেরই ইউটিউব চ্যানেল আছে যারা এসব ব্যাপারে জানতে চায়। তো আমি বলছি আপনাদের যদি এরকম আমি কী মাইক সেট আপ ব্যবহার করি বা আমার ক্যামেরার কী সেট আপ আছে, মানে মোটো ব্লগিং সেট আপের ক্ষেত্রে, তারা যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর আরেকটা জিনিস, এরকম লং জার্নির ক্ষেত্রে আমি বিশেষ করে যেটা মনে করি, বাইকের যে ইঞ্জিন অয়েলটাকে কিন্তু আমি সবসময় গুরুত্ব দিই। তো গাড়ির ইঞ্জিন অয়েল কিন্তু অনেকটা হেল্প করে এরকম আমাদের লং বাইক রাইডের ক্ষেত্রে, অনেকটাই না বিশেষ হেল্প। আর যারা SP 125 চালান তারা কিন্তু অনেকেই জানেন যে আমাদের কিন্তু শুরুর দিকে গাড়ির কিন্তু প্রচুর হিটিং ইস্যু ছিল, সেগুলো কিন্তু আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে আমি সেটাকে সমাধান করতে পেরেছি। আর আমি কি ইঞ্জিন অয়েল ব্যবহার করি তার উপর তো আমি ভিডিও বানিয়েছি, আর তার লিঙ্কটা কিন্তু আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। আর এটা গেল, গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, যখন আপনারা যাবেন তখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করে যাবেন, আসার সঙ্গে সঙ্গে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন। আমি যখন আসার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম, ইঞ্জিন অয়েল একদম পুরো পুড়ে গেছিলো। আমাকে রীতিমতো যারা আমি যখন চেঞ্জ করতে গেছি আমাকে মেকানিক বলছে যে গাড়ির কি ক্লাচ প্লেট পুড়ে গেছে। আমি বলছি না আমি লং রাইড করে এসেছি তাই জন্য এরকম অবস্থা। বলছে হ্যাঁ, ইঞ্জিন অয়েলটা সাধারণত এরকম হলেই পড়ে যে যখন গাড়ির ক্লাচ প্লেটটা পুড়ে যাবে, যেহেতু আপনি হিলে উঠবেন সেহেতু প্রচুর পরিমাণে প্রেশার পড়ে গাড়ির ওপর, তো সেগুলো আপনারা মাথায় রাখবেন। আর আমি কীভাবে বাইক রাইড করেছিলাম সেগুলো দেখার জন্য প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু আপনাদের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও থাকবে আমার দার্জিলিং ট্রিপের, আপনারা কিন্তু সেটা দেখেও কিন্তু অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু যে ম্যাপিং করে কীভাবে ঘোরা যায় সেগুলো কিন্তু পুরো প্ল্যানিং ওর মধ্যে রয়েছে। তো এটা ছিল আমার গাড়ির মডিফিকেশন। আর বাকি এরকমভাবে আমি আমার দার্জিলিং ট্রিপটা কমপ্লিট করেছিলাম। তো আপনাদের যদি দার্জিলিং যাওয়ার প্ল্যান থাকে তাহলে কিন্তু অবশ্যই এরকমভাবে আপনারা দার্জিলিং ট্রিপ করতে পারেন। তো সুন্দরভাবে আমি দার্জিলিং ট্রিপ করে এসেছি, আশা করি আপনারা যখন যাবেন আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, এইভাবে কিন্তু মডিফিকেশান করে যাওয়া যেতে পারে। আর এই ছিল আমার গাড়ির মডিফিকেশান। তো আরেকটা যে টিপস আছে যেটা আপনি শুরুতেই বললাম যে আপনাদের ভিডিও শেষে দেবো, যেটা হচ্ছে লং বাইক রাইডে কোনো সময় যখন আপনি জার্নি করছেন সারাদিন কিন্তু কোনো ভারী খাবার খাবেন না। ভারী খাবার খেলে কিন্তু ঘুম চলে আসে। আমি যেটা করেছিলাম আমার আসার দিন, আমি সকালবেলা রুটি খেয়েছিলাম, তার সাথে ম্যাগি খেয়েছিলাম, আমার আর খিদে পায়নি। দুপুরবেলা আমি চা খেয়ে আমি চালিয়ে দিয়েছিলাম। যখন আমি সন্ধেবেলা বাড়ি ফিরছি যখন আমি প্রায় বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে ছিলাম, তখন কিন্তু আমি এক জায়গা থেকে বিরিয়ানি খাই। তো বিরিয়ানি খাওয়ার পেছনে পেট যেহেতু পুরো ভরে যায় সেহেতু হালকা করে ঘুম চলে আসছিলো আমার। সেটা কিন্তু একটা খুব ডেঞ্জার, এতটা জার্নি করার পরে শরীরের ক্লান্তি তারপরে ঘুম চলে আসলে কিন্তু একটা বাজে ব্যাপার হবে, আর সেটা কিন্তু একদমই ঠিক না। এগুলো আসলে না গেলে বোঝা যায় না, আমি গেছি বলে জানতে পেরেছি, আর সেই জন্য আপনাদের আমি বলতে পারছি। তো বাইক রাইড করলে কোনো সময় যদি লংয়ে যাওয়ার প্ল্যান থাকে, 400-500 কিলোমিটারের ব্যাপার থাকে, তাহলে কিন্তু ভারী খাবার খাবেন না, ড্রাই ফ্রুট নিয়ে রাখবেন, তার সাথে ওআরএস নিয়ে রাখবেন, আরও কিছু শুকনো খাবার যেগুলো আছে না, যেগুলো ড্রাই ফ্রুটের মধ্যে পড়ে, আমি যেরকম খেজুর কিশমিশ এগুলো সাথে নিয়েছিলাম, তার সাথে আপেল, এই সমস্ত ফল আপনার সাথে রাখতে পারেন। এগুলো থাকলে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, আপনারা কিন্তু সুন্দরভাবে একটা রাইড করতে পারবেন। তো এটা ছিল পুরো কমপ্লিট আজকের ভিডিও। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়। আমি কিন্তু খুব তাড়াতাড়ি একটা জার্নি আনবো, আমি কাছে পিঠে একটা ট্যুরে যাচ্ছি, সেখানে গিয়ে আরও অনেক কিছু দেখানোর আছে, আপনারা কিন্তু দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বারবার বলছি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন। আমি বারবারই বলি আমার চ্যানেলটা নতুন, আপনাদের সাপোর্টটা খুবই দরকার। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। তো আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়। তো আপাতত এখানেই টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।